গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না। ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে যাবে, বাংলাদেশ টিকে থাকবে। আজকের বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যদি এই ব্যাংক ব্যর্থ হয়, যদি ব্যবস্থাপনায় গড়বড় হয়, যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায়, তখন দায় নেবে কে? গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি। এখানে আবেগের জায়গা নেই, কৃতজ্ঞতারও জায়গা নেই। আছে কেবল রাষ্ট্র, অর্থনীতি আর ক্ষমতার প্রশ্ন। বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে। এটা কোনো অলংকারিক কথা নয়, সংখ্যার ভাষায় এটা এক ধরনের আর্থিক ধ্বংসযজ্ঞ। মোট ঋণের 1/3 বেশি খেলাপি, একাধিক ব্যাংকের খেলাপি ঋণ 90% ছাড়িয়ে গেছে। আমানতকারীর আস্থা তলানিতে, কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত, সেটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। প্রথম কাজ হওয়া উচিত বিদ্যমান ব্যাংকগুলোকে বাঁচানো, নিয়ন্ত্রণ শক্ত করা, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান গড়া, নতুন ব্যাংক বানানো, নতুন আইনি ব্যতিক্রম তৈরি করা। সেই ব্যতিক্রমেই গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না। ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। এই প্রস্তাবিত মাইক্রোক্রেডিট ব্যাংক কোনো সাধারণ উদ্যোগ নয়। এটি ব্যাংকিং কাঠামোর ভেতরে থেকেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকবে। বাণিজ্যিক ব্যাংকের মতো প্রায় সব সেবা দেবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, তদারকি, শাস্তিমূলক ক্ষমতার আওতায় পড়বে না। চমৎকার! এটি এক ধরনের রাষ্ট্রীয় আশীর্বাদ প্রাপ্ত ব্যতিক্রম, যেখানে নিয়ম থাকবে নিজের মতো, জবাবদিহি থাকবে সীমিত, আর রাজনৈতিক ছাতা থাকবে পূর্ণাঙ্গ। প্রশ্ন হলো, ধসে পড়া ব্যাংকিং খাতে নতুন করে এমন একটি ব্যতিক্রম তৈরি করার নৈতিকতাটা কোথায় বলুন তো? ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসা ধারণা তাত্ত্বিকভাবে আকর্ষণীয় হতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো সেমিনার নয়, অর্থনীতি কোনো পরীক্ষাগার নয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে 18 কোটি মুখ হা হয়ে আছে খিদের রাজ্যে পৃথিবী গদ্যময় হতে পারে, কিন্তু বাস্তবে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি নয়, পাথর। বাস্তব বাংলাদেশে মাইক্রোক্রেডিট মানেই নিছক দারিদ্র্য বিমোচনের রোমান্টিক গল্প নয়। গ্রামীণ ব্যাংক সহ বহু ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চ সুদ, কঠোর আদায় ব্যবস্থা, সামাজিক চাপ আর ঋণ চক্রের অভিযোগে অভিযুক্ত। কোথাও কোথাও মানুষ সেই ক্ষোভে শাখা পুড়িয়ে দিচ্ছে গ্রামীণ ব্যাংকের। এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। এই সামাজিক বাস্তবতার মধ্যেই আরেকটি মাইক্রোক্রেডিট ব্যাংক আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, তাও আবার এমন এক সময়ে যখন রাষ্ট্রের ব্যাংকিং বিশ্বাসযোগ্যতা তলানিতে। সবচেয়ে বড় কথা, এটি করা হচ্ছে এক অবৈধ অধ্যাদেশের মাধ্যমে। সে অধ্যাদেশের খসড়া ইতিমধ্যে তৈরি করেছে ব্যাংকিং বিভাগ। আরো গুরুতর প্রশ্ন হলো ক্ষমতার সময়কাল। এই সরকার নির্বাচিত নয়, অন্তর্বর্তী। সামনে জাতীয় নির্বাচন বলে তারা দাবি করছে। এমন সরকার অধ্যাদেশ জারি করে এমন একটি ব্যাংকের কাঠামো দাঁড় করাচ্ছে যা বাস্তবে চালু হবে পরবর্তী রাজনৈতিক সরকারের সময়ে। অর্থাৎ রাজনৈতিক সম্মতি ছাড়াই ভবিষ্যৎ সরকারের ঘাড়ে একটি বিতর্কিত প্রতিষ্ঠান চাপিয়ে দেওয়ার আয়োজন চলছে। এটা শুধু প্রশাসনিক বেপরোয়া আচরণ নয়, এটা রাষ্ট্র দখল করে, চর দখল করার মতো বাংলাদেশকে দখল করে একটা ভয়াবহ স্বৈরাচারী আচরণ, সংবিধানের লঙ্ঘন। যে কাজগুলো এই নতুন ব্যাংক করবে বলে বলা হচ্ছে, তার প্রায় সবই এখনকার মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো করে। গ্রামীণ ব্যাংক করে ভেঞ্চার ফাইন্যান্স, কৃষি এবং ক্ষুদ্র শিল্পের সহায়তা, সঞ্চয় সংগ্রহ, এমনকি পরামর্শ সেবাও নতুন কিছু নয়। তাহলে প্রশ্ন আসে, নতুন ব্যাংক কেন? উত্তরটা আপনি অর্থনৈতিকভাবে পাবেন না, এর উত্তরটা খুব রাজনৈতিক। এটা একটি ব্র্যান্ডেড ব্যাংক, একটি ধারণা ভিত্তিক ক্ষমতার সম্প্রসারণ। গ্রামীণ ব্যাংকের মতো এটি হবে ইউনূস মডেলের আরেকটি আইনি অবতার। সবচেয়ে বিপজ্জনক দিক হলো নিয়ন্ত্রণ কাঠামো। বাংলাদেশ ব্যাংকের বাইরে কোনো ব্যাংক মানেই ভবিষ্যতের ঝুঁকি। দেশের ইতিহাস বলে, যেখানে নিয়ন্ত্রণ দুর্বল সেখানেই লুটপাট হয়।
আজ যে খেলাপি ঋণের পাহাড়, তার পেছনে মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা আর বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর দায়মুক্তি। এই ব্যবস্থায় নতুন করে এমন একটি ব্যাংক বানানো যাকে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন থেকেও ছাড় দেওয়ার প্রস্তাব আছে, সেটা দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া, ফৌজদারি অপরাধ ছাড়া কিছু নয়। আরেকটি বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। ব্যাংক মানেই শেষ পর্যন্ত আমানত, দরিদ্র মানুষের সঞ্চয়। যদি এই ব্যাংক ব্যর্থ হয়, যদি ব্যবস্থাপনায় গড়বড় হয়, যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায়, তখন দায় নেবে কে? গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি। ইতিহাস এত দ্রুত ভুলে যাওয়ার সুযোগ নেই। আর এই সরকার ক্ষমতায় এসে, ইউনূস সরকার ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের মালিকানা থেকে সরকারকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার সরকারকে দিয়ে আরেকটি ব্যাংক, মাইক্রো ক্রেডিট নামে। ডক্টর ইউনূস কি হাতির পাঁচ পা দেখেছেন? ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, হওয়া সম্ভব নয়। এখানে ব্যক্তিক নয়, কাঠামো গুরুত্বপূর্ণ। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে, যাবে, বাংলাদেশ টিকে থাকবে। এভাবেই রাষ্ট্র ধীরে ধীরে নিয়মহীনতার দিকে চলে যায়। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। সব মিলিয়ে এই উদ্যোগ আসলে একটি ভুল অগ্রাধিকার। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যেখানে জনগণের আস্থা ভেঙে পড়ছে, সেখানে নিয়ন্ত্রণহীন ব্যতিক্রম তৈরি করা মানে ভবিষ্যতের আরেকটি সংকটের বীজ বপন। প্রশ্নটা খুব সরল। গ্রামীণ ব্যাংকে যদি আরেকটি ইউনূস ব্যাংক সম্ভব না হয়, তাহলে রাষ্ট্রের ক্ষমতা দখল করেই কেন সেটা বানাতে হবে? গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে একটি ইউনূস ব্যাংক হয়ে গেছে। রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে আরেকটি ইউনূস ব্যাংক কেন বানাতে হবে? এই প্রশ্নের কোনো অর্থনৈতিক উত্তর নেই, আছে ক্ষমতার উত্তর, আর সেটা সবচেয়ে ভয়ঙ্কর। আর ক্ষমতা দখল করে ইউনূস দিন দিন হেওয়ান হয়ে উঠেছেন, এবং এই ক্ষমতা দখল করে তিনি গ্রামীণ ইউনিভার্সিটি থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল নিয়েছেন, এখন নিচ্ছেন আরেকটি ব্যাংক। বাংলাদেশকে না খেয়ে তিনি বোধহয় মৃত্যু বরণ করবেন। দুঃখজনক।